দেখো, আজকে সংবহন তন্ত্র অর্থাৎ সংবহন তন্ত্রের মধ্যে যেটা প্রধান গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রক্ত। এই রক্ত বা হৃৎপিণ্ড, কিডনি, এইসব জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবেই, মানে যে কোনো এক্সামিনেশনের ক্ষেত্রে কিন্তু আসে। তো রক্ত থেকে আমরা শুরু করব। দেখো, আগের দিনকে তো যে কোষ কলা পড়েছিলাম, তো রক্ত হচ্ছে এক ধরনের তোমার যোগ কলা, এটা হচ্ছে একটা কলা। তো লিখতে পারি যে রক্ত হচ্ছে এক ধরনের তরল যোগ কলা। ঠিক আছে, যেটা তোমার বিভিন্ন শিরা বা হচ্ছে মহাশিরা, শিরা, ধমনী বা হৃৎপিণ্ডের মধ্যে থাকে। এবারে তারপরে যখন সার্কুলেশন হয়, সংবহনতন্ত্র হয়, তখন সব জায়গাতে ছড়িয়ে পড়ে, সাধারণত লোম আর নখ বাদ দিয়ে সব জায়গাতে রক্ত থাকে। এবার রক্তের বিভিন্ন উপাদান যেগুলো আছে, দেখো যে প্রথমে যে রক্ত রস, এটা হচ্ছে 55% থাকে, আর রক্ত কণিকা থাকে 45%। এবার রক্ত রসের মধ্যে বিভিন্ন ভাগ আছে। যারা এসআই এর ক্ষেত্রে ডেসক্রিপটিভের জন্য ভাবছো, এটা ইম্পর্টেন্ট আছে, এই সমস্ত কোশ্চেন গুলো হয়তো রক্তের বিভিন্ন উপাদান আলোচনা করে দিতে পারে লাইফ সায়েন্সের ক্ষেত্রে। তো সেই জন্য ডেসক্রিপটিভও লেখাচ্ছি, বা এখান থেকে শর্ট কোশ্চেন অনেক হতে পারে। দেখো যে রক্তরসের মধ্যে কি কি থাকে। একটা হচ্ছে জল, জলের পরিমাণটা প্রায় তোমার 91% থেকে 92% পর্যন্ত থাকে। আর কঠিন পদার্থ, কঠিন পদার্থটা তোমার 8 থেকে 9% পর্যন্ত থাকে। এবার এই কঠিন পদার্থের মধ্যে আবার ভাগ আছে। কঠিন পদার্থের একটা হচ্ছে অজৈব উপাদান, আর একটা হচ্ছে তোমার জৈব উপাদান। ঠিক আছে, অজৈব উপাদান কোনগুলো? যেমন হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, লোহা। তোমাকে পরীক্ষার সময় সাধারণত এইগুলো বেশি ইম্পর্টেন্ট, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই তিনটে বেশি ইম্পর্টেন্ট। এবার তোমাকে অপশন এখানে দিতেই পারে যে রক্তের মধ্যে কোন জৈব উপাদানটি থাকে। হয়তো তোমাকে থাকেও দিতে পারে বা থাকে না এরকম দিতে পারে অপশন। সেটা তোমাকে ক্লিক করতে হবে, মানে সেটা গোল করতে হবে। এবার দেখো জৈব উপাদান যেটা আছে, জৈব উপাদানের মধ্যেও ভাগ আছে। এটা আছে প্রোটিন, প্রোটিনের মধ্যে তোমার কোনগুলো পড়ছে, যেমন 1 নম্বর হচ্ছে অ্যালবুমিন, কপি করে নেবে যারা করছো, অ্যালবুমিন। 2 নম্বর হচ্ছে তোমার গ্লোবিউলিন, গ্লোবিউলিন। তারপর হচ্ছে প্রথমবিন। 4 নম্বর হচ্ছে ফাইব্রিনোজেন। যেটা রক্ত তঞ্চন করে, এই প্রথম বিন রক্ত তঞ্চনে অংশগ্রহণ করে, অর্থাৎ প্রথম বিন ক্যালসিয়ামকে ক্ষরিত করে ফাইব্রিনোজেন থেকে এই ফাইব্রিন থেকে ফাইব্রিনোজেনে পরিণত করে, তার ফলে রক্তটা তঞ্চন হয়। আর প্রোটিনের বুঝতে পারলাম। এখানে যে গ্লোবিউলিন, এই যে প্রথম বিন কণাটা আছে জৈব উপাদান, এই প্রথম বিন কণাটা ক্যালসিয়ামের সঙ্গে যুক্ত হয়, মানে ক্যালসিয়ামের সঙ্গে ক্যালসিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে রক্ত তঞ্চনে সাহায্য করে। ওকে স্যার। আর যেটা আছে প্রোটিন বিহীন, অর্থাৎ প্রোটিন বিহীন মানেই হচ্ছে তোমার নাইট্রোজেন ঘটিত, বা প্রোটিন বিহীন বা লিখতে পারে নাইট্রোজেন ঘটিত। নাইট্রোজেন ঘটিত কোনগুলো? যেমন হচ্ছে তোমার আর ইউরিয়া। একবার বলুন স্যার। কোনটা? এটা স্যার। এইদিকে হচ্ছে প্রোটিন বিহীন, প্রোটিন বিহীন কণা মানে হচ্ছে নাইট্রোজেন ঘটিত। প্রোটিন বিহীন বলতে পারে বা নাইট্রোজেন ঘটিত। সেখানে কি কি আছে? একটা হচ্ছে ইউরিয়া, আর হচ্ছে তোমার অ্যামোনিয়া, আর একটা হচ্ছে ক্রিয়েটিনিন। এখানে সেম একইভাবে লিখতে পারে যে রক্তের নাইট্রোজেন ঘটিত উপাদান কোনটি, তোমাকে দিতে পারে, যে কোনো একটা অপশনে থাকলো, বাকিগুলো থাকলো না।
শেষেরটা কি লিখেছেন? এটা হচ্ছে ক্রিয়েটিনিন। অ্যামোনিয়া শেষেরটা কি ক্রিয়েটিনিন। ঠিক আছে, রক্তকণিকার মধ্যে তোমরা জানো যে তিনটে আছে। একটা হচ্ছে যেটাকে আরবিসি বলা হয় বা হচ্ছে লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসেল ইংলিশে বলে। লোহিত রক্তকণিকা আর আছে শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসেল, মানে এটাকে তোমার আরবিসি বলা হয় আর এটাকে ডব্লিউবিসি বলা হয়। আর এটা হচ্ছে রেড প্লেটলেট বা তোমার অনুচক্রিকা বলে। এইগুলোর ভাগ নেই, কিন্তু শ্বেত কণিকার দেখো দুটো ভাগ আছে। একটা হচ্ছে তোমার অ্যাগ্রানুলোসাইট। অ্যাগ্রানুলোসাইট মানে হচ্ছে তোমার যেগুলোকে বলা হয় যে দানাযুক্ত, এই মানে দানাবিহীন, মানে যেগুলো দানাদার থাকে না, দানাবিহীন। আর এইটা হচ্ছে গ্র্যানুলোসাইট। এগুলো হচ্ছে তোমার দানাদার। এখানে দানাবিহীন যেগুলো থাকে অ্যাগ্রানুলোসাইট, এর মধ্যে এইগুলোর উপাদান আছে। একটা হচ্ছে তোমার মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। আর এখানে গ্র্যানুলোসাইট বা দানাদার এর উপাদানগুলো হচ্ছে নিউট্রোফিল, দুই নম্বর ইউসিনোফিল, আর হচ্ছে বেসোফিল। এইগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। মানে আমরা এমনিতে জানি যে শ্বেত রক্তকণিকা মানে হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করে বা রোগ প্রতিরোধ করে, কিন্তু কোন কণাটা কি করে, কোন প্রতিরোধ, সেটা আলাদা আলাদা কাজ আছে, ওইগুলো পড়বো। তার আগে সবগুলোই পড়বো। দেখো, লোহিত রক্তকণিকা যেটা থাকে মানে তোমার জন্মের 1 মাস আগে পর্যন্ত, মানে যখন সন্তান প্রসব হয় তার জন্মের 1 মাস পর্যন্ত কি হয়, যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয়। যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয় তোমার, এটা কি জন্মের 1 মাস আগে। তারপরে জন্মের পরে তোমার কি হয়, লাল অস্থিমজ্জা থেকে হয়। আর এর আয়ুকাল হচ্ছে তোমার 120 দিন। মানে 120 দিন পর্যন্ত যেটা উৎপন্ন হলো রেড ব্লাড কর্পাসেল 120 দিন থাকে, তারপরে ধ্বংস হয়ে যায়, আবার নতুন ভাবে রক্ত উৎপন্ন হয়। তাই এটা একটা ভ্রান্ত ধারণা আছে অনেকে, যেমন রক্ত দান করতে চায় না। তো ওইরকম নাই যে তুমি খাচ্ছ দাচ্ছ বডি বানাচ্ছ রক্ত করছো মানে সেটা সারা জীবন থাকবে, এরকমটা না। আরবিসের আয়ুকাল হচ্ছে 120 দিন। তারপরে তোমার শ্বেত রক্তকণিকার আয়ুষ্কাল হচ্ছে 1 থেকে 3 দিন, এরকম আছে। মানে ওই নির্দিষ্ট দিনের পরে ধ্বংস হয়ে যায়, আবার নতুন ভাবে রক্ত উৎপন্ন হয়। আর একটা জিনিস যেটা, যে পরিণত আরবিসি যখন হয়ে যায়, মানে পরিণত আরবিসিতে তোমার নিউক্লিয়াস থাকে না, এটা ভীষণ ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। ঠিক আছে, আর লোহিত রক্তকণিকা মানে এটা তোমার লাল হওয়ার কারণটা হচ্ছে ওই যে হিমোগ্লোবিন থাকে। ঠিক আছে, হিমোগ্লোবিন থাকার জন্য লাল হয়। এই হিমোগ্লোবিনের মাত্রাটা তোমার পুরুষদের ক্ষেত্রে কত হয়, 13.5 থেকে, এই পুরুষ না, মহিলাদের ক্ষেত্রে 13.5 থেকে 14.5, এটা হচ্ছে ফিমেল। আর তোমার 14.5 থেকে 15.5 এটা হচ্ছে মেল।
মানে এর থেকে যদি কম হয়ে যায় তাহলে সেটাকে রক্ত অল্পতা বলা হয়। আরবিসির কাজগুলো কি কি? 1 নম্বর হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করে বা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। না স্যার ধ্বংস এটা একটা কোশ্চেন আসে, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এটা তো বিস্তৃত হয়ে গেল। স্প্লিন হবে, আর বেশি ধ্বংস স্প্লিনে। আর 2 নম্বর স্প্লিনটাই তো প্লিহা। অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। 2 নম্বরটা কি হচ্ছে যে রক্তের পিএইচটা নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা মনে হয় প্রথম দিকে বললাম না, না তো এই পয়েন্টে একটু স্টার দিয়ে একটা জিনিস লিখে রাখো যে মানুষের রক্তের পিএইচ যেটা সেটা কত হয়, 7.4 হয়। পিএইচ মানে জানো, পিএইচ হচ্ছে এমন একটা স্কেল যার সাহায্যে কতটা অম্লত্ব বা কতটা ক্ষারত্ব সেইটা নির্ণয় করা হয়। আগে বলেছিল মানে ফিজিক্সের ক্লাসে, এই কেমিস্ট্রি ক্লাসে, যে পিএইচ যখন 7 হয় তখন নিউট্রাল হয়, প্রশম। আর যদি লেস দ্যান 7 হলে সেটা হচ্ছে অ্যাসিড বা হচ্ছে অম্ল। আর যদি গ্রেটার দ্যান 7 হয় তাহলে সেটা হচ্ছে ক্ষার। মানে যখন কেটে যায় তোমরা জিভ দিয়ে যখন দেখবে, হালকা যখন চেপে ধরো মুখ দিয়ে, জিভ দিয়ে দেখবে একটু ক্ষার ক্ষার, মানে একটু কষা কষা ভাব লাগবে রক্তে, মানে ক্ষার। এটা 7 এর থেকে বেশি আছে। ঠিক আছে। পরিণত মানুষের ক্ষেত্রে তোমার রক্তের পরিমাণ প্রায় 5.8 লিটার হয়। ঠিক আছে, 5.8 লিটার। এখানে লিখে নাও যে লোহিত রক্তকণিকার পরিমাণ কমলে অ্যানিমিয়া হয় বা রক্ত অল্পতা বা অ্যানিমিয়া। দেখো, শ্বেত রক্তকণিকা তোমার কোথা থেকে উৎপন্ন হয়? শ্বেত রক্তকণিকা হচ্ছে অস্থিমজ্জা, প্লীহা, তারপর হচ্ছে লসিকা। এগুলো থেকে উৎপন্ন হয়। আর আরো অনেক বৈশিষ্ট্য আছে, ওগুলো সব অত না করলে হবে। তোমার আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। এবার শ্বেত রক্তকণিকার মধ্যে যে বললাম, শ্বেত রক্তকণিকার প্রধান কাজ হচ্ছে তোমার দেহের প্রতিরোধ ক্ষমতা তৈরি করে বা রোগ জীবাণুকে ধ্বংস করা। এবার কোনটা কি করে? যে ভাগগুলো পড়লাম, তোমার দানাবিহীনের একটা, দানাদারের একটা, মানে হচ্ছে মনোসাইট আর হচ্ছে নিউট্রোফিল, এই দুটো তোমার রোগ জীবাণু ধ্বংস করে। এখানে এটাকে একটা পদ্ধতি বলা হয় যেটা নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস পদ্ধতি। দুই নম্বর লিম্ফোসাইট। লিম্ফোসাইটে তোমার কি করে? অ্যান্টিবডি তৈরি করে রোগ প্রতিরোধ করে। কি পদ্ধতি বললো দাদা? ফ্যাগোসাইটোসিস। এই যে যখন কোনো একটা ভ্যাকসিন নেওয়া হয়, ভ্যাকসিন নেওয়াটা মানে কি হয়? দেহের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে, তো সেইটাকে কি করে? অ্যান্টিবডি তৈরি হলে পরে যে কোনো রোগটা প্রতিরোধ করে। তো সেই কাজটা করে তোমার শ্বেত রক্তকণিকা। শ্বেত রক্তকণিকার মধ্যে হচ্ছে লিম্ফোসাইট। আর পড়ে থাকলো কি তোমার বেসোফিল পড়ে আছে। বেসোফিল রক্ততঞ্চন রোধ করে। তঞ্চন মানেটা কি বলুন তো, বুঝতে পারছি না। তারপর হচ্ছে তোমার ইউসিনোফিল অ্যালার্জি প্রতিরোধ করে।
দেখবে অনেকের গরমকালে হোক বা কোনো কিছুতে, যেমন বেগুন টেগুন খেলে বা ডিম টিম খেলে দেখবে অনেক কিছু বেরিয়ে যায়, অ্যালার্জি ট্যালার্জি, সেইটা প্রতিরোধ করে। সেটা হচ্ছে ইউসিনোফিল। আর অনচক্রিকাটা তোমার ওই লাল অস্থি মজ্জা। স্যার এটা বললেন তো কমে গেলে কি রোগ হবে? এটা নাও যে ডব্লিউবিসি বেড়ে গেলে তোমার লিউকোমিয়া, বা ব্লাড, এটাকে বলা হয় ব্লাড ক্যান্সার। তারপর দেখো যে অনুচক্রিকা লাল অস্থি মজ্জার একটা কোষ আছে, নির্দিষ্ট কোষ আছে, যেটাকে তোমার মেগা ক্যারিওসাইট বলে। তাই মেগা ক্যারিওসাইট থেকে সৃষ্টি হয়। ঠিক আছে, এর আয়ুকাল হচ্ছে তোমার 3 দিন। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না, সব কেটে কেটে যাচ্ছে। না শুনতে পাচ্ছি। দেখো এর প্রধান কাজ তো আমরা জানি যে অনুচক্রিকা যেটাকে রক্ত তঞ্চন করে, মানে রক্তকে জমাট বাঁধায় কেটে ফেটে গেলে। তো সেটাকেই করে থ্রম্বোপ্লাস্টিন বলে একটা উপাদান থাকে, থ্রম্বোপ্লাস্টিন, আর এদিকে হচ্ছে তোমার ক্যালসিয়াম আয়ন মানে Ca2+। এই দুটো কি করে, প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে রক্তকে জমাট বাঁধে। দেখো এইগুলো পুরোপুরি একদম বায়োলজিক্যাল জিনিস। এখানে ডিটেলস তো অনেক কিছু আরও আছে, ওইগুলো এত কিছু পড়ার দরকার নেই এই মুহূর্তে। তোমাকে পরীক্ষাতে দিলে হয়তো কোন উপাদান, যেহেতু Ca2+ এগুলো আসে জানি, তো হয়তো এই টার্মগুলো শুধু সেজন্য মনে রাখবে যে থ্রম্বোপ্লাস্টিন বা প্রথম দিন এই জিনিস। আরও তো অনেক ডিটেলসে আছে, অতটা পড়ার দরকার নেই। আর দেখো অনুচক্রিকাটা সাধারণত কি কমে যায়, মানে অনুচক্রিকা কমে গেলে পারপিউরা রোগ হয়। এটা কারো কি জানা আছে ডিটেলস, মানে পারপিউরা রোগটা কি জিনিস? দেখো রক্তের গ্রুপ হচ্ছে ভিয়েনার বিজ্ঞানী ছিল, ভিয়েনার বিজ্ঞানী না, ঠিক বলবো না, চিকিৎসক ছিল একজন। তো ভিয়েনার চিকিৎসক ল্যান্ডস্টেইনার তোমার রক্তের গ্রুপ করেন। আর একটা জিনিস আছে যে তোমার রক্ত সংবহন তন্ত্রকে আবিষ্কার করে, ওটা কিন্তু হচ্ছে উইলিয়াম হার্ভি, মানে ব্লাড সার্কুলেশন যেটা। আর এখানে দেখো যে রক্তের গ্রুপটা তা কিভাবে তৈরি হয়, মানে কিভাবে আমরা করি, যে 4টে আছে জানো, যে রক্তের গ্রুপ, একটা হচ্ছে তোমার এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে এবি, আর একটা হচ্ছে ও। এই 4টে ভাগ আছে। এবার হচ্ছে লোহিত রক্তকণিকা, আর একটা হচ্ছে তোমার রক্তরস। সেটা বি প্লাস বি পজিটিভ হ্যাঁ, ওগুলো আলাদা নাকি? বি পজিটিভ ওইগুলোর মধ্যে এখন যাবো না আমরা, যা শুধু এ বি এবি এইগুলোই করবো। দেখো লোহিত রক্তকণিকা যেটা থাকে, মানে লোহিত রক্তকণিকার মধ্যে অ্যাগ্লুটিনোজেন বলে একটা উপাদান থাকে। এটাকে তোমার ডিনোট করা হয় একটা এ আর একটা বি দিয়ে। আর সেই রকমই রক্তরসের মধ্যে যেটা একটা থাকে সেটাকে বলা হয় অ্যাগ্লুটিনিন। এখানে দুটো উপাদান পাওয়া যায়, সেটাকে আলফা আর বিটা দিয়ে ডিনোট করা। স্যার রক্তরসেরটা অ্যালকোহলিক। এটা হচ্ছে অ্যাগ্লুটিনোজেন লোহিত রক্তকণিকা, আর রক্তরস হচ্ছে অ্যাগ্লুটিনিন। এবারে দেখো যার লোহিত রক্তকণিকায় বা অ্যাগ্লুটিনোজেনে এ পাওয়া যাবে, মানে এ উপাদান পাওয়া যাবে, তার কিন্তু রক্তরস বা অ্যাগ্লুটিনিনে আলফা উপাদান থাকবে না, মানে তার অপোজিটটা থাকবে, অর্থাৎ বিটা উপাদানটা থাকবে।
তাহলে সেই ক্ষেত্রে শ্রেণীটা কি হবে, রক্তের গ্রুপকে আমরা সেই ক্ষেত্রে এ গ্রুপ বলবো, তার রক্তটা হচ্ছে এ গ্রুপ। তেমনি একইভাবে যখন আর একবার বলুন না স্যার, এটা বুঝলাম না। যা রক্ত মানে তোমার যখন ব্লাড টেস্ট করা হয় তো তোমার রক্তের লোহিত রক্তকণিকা নেওয়া হবে, লোহিত রক্তকণিকার উপাদান যদি এ থাকে তো অটোমেটিক রক্তরসের যেটা অ্যাগ্লুটিনিন উপাদান সেই অ্যাগ্লুটিনিন উপাদানটা বিটা হবে, মানে থাকবেই। তাহলে তোমার হচ্ছে গ্রুপ হচ্ছে রক্তের গ্রুপ হচ্ছে এ। এবার একইভাবে যার লোহিত রক্তকণিকার অ্যাগ্লুটিনোজেনে বি উপাদান থাকবে তার এখানে কি হবে, তাহলে অ্যাগ্লুটিনিনে আলফা উপাদান থাকবে, তাহলে এটা হচ্ছে বি। এবারে হচ্ছে তোমার এই এ বি মানে অ্যাগ্লুটিনোজেনে যাদের লোহিত রক্তকণিকায় এ বি দুটোই থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এই রক্তরস বা অ্যাগ্লুটিনিনে আলফা বিটা কোনোটাই থাকবে না। হ্যাঁ, একইভাবে এবার দেখো যে ও শ্রেণী যেটা থাকে ওর ক্ষেত্রে কি হবে, এবার উল্টো জিনিসটা হয়ে যাবে, মানে মানে ওর ক্ষেত্রে উল্টোটা হবে বলতে এখানে লোহিত রক্তকণিকায় তার এ বা বি কোনোটিই থাকবে না। আর এইখানে তোমার আলফা বিটা দুটোই থাকে, তাহলে সে হচ্ছে ও শ্রেণীর রক্ত। এবার এটা তোমরা নিশ্চয়ই জানো যে আচ্ছা এটা বলে দিই তারপর বলি। দেখো এবার হচ্ছে রক্তের গ্রুপ মানে এ গ্রুপ যে থাকবে সে কাকে কাকে দান করতে পারবে, অর্থাৎ এ যেখানে যেখানে আছে মানে এ কে দান করতে পারবে, আর একটা হচ্ছে এ বি কে দান করতে পারবে। আর গ্রহণ করতে পারবে কার কাছ থেকে, এর কাছ থেকে আর ও এর কাছ থেকে। ও কারণটা হচ্ছে ও হচ্ছে রাজা হরিশ্চন্দ্র মানে হচ্ছে দাতা, মানে সবাইকে দিতে পারে, সেই জন্য এ সবাইকে দিতে পারবে ভোটটা, ওটা পরে বলছি। আর বি যেটা হবে রক্তের গ্রুপ, সে তাহলে কাকে দান করতে পারবে, যেটাতে যেটা বি আছে অর্থাৎ বি কে দিতে পারবে আর এ বি কে দিতে পারবে। তেমনি একইভাবে গ্রহণ করতে পারবে বি এর কাছ থেকে আর ওর কাছ থেকে। এবার দেখো এ বি যে হবে, এ বি শুধুমাত্র কাকে দিতে পারবে, এ বি কেই দিতে পারবে। আর গ্রহণ করতে পারবে সবার কাছ থেকে, মানে হচ্ছে সর্বজন গ্রহিতা মানে সবার কাছ থেকে নিতে পারে, এ বি ও। আর ও যে আছে ও সবাইকে দিতে পারবে, এ বি ও, কিন্তু তোমার নিতে পারবে শুধু ওর কাছ থেকে। তাহলে কি বলা হচ্ছে যে এ বি হচ্ছে সর্বজনগ্রহিতা মানে সবার কাছ থেকে নিতে পারে, আর ও হচ্ছে সার্বজনীন দাতা মানে সবাইকে দিতে পারে। এটা জিনিসটা ক্লিয়ার করুন একটু, বা ছোট নোট করে দিতে পারে যে 1940 খ্রিস্টাব্দে তোমার ওই একই ল্যান্ডস্টেইনার এবং উইনার। আর যে উইনার, এই দুজন বিজ্ঞানী তোমার আরএইচ ফ্যাক্টর করে আরএইচ ঠিক আছে, আরএইচ ফ্যাক্টর করে রিসার্চ নামক একটা বানর থেকে, মানে এটা হচ্ছে রিসার্চ বানর, রিসার্চ কি ইংরেজিতে তোমার RHESUS এটা স্পেলিং, ঠিক আছে, এই বানর থেকে বানরের তোমার লোহিত রক্তকণিকায় আরবিসিতে যেটা পাওয়া যায় মানে যে জিনিসটা যে অ্যাগ্লুটিনোজেনটা পাওয়া যায় সেইটা তোমার মানুষের দেহেও পাওয়া গেছে, সেটা তোমার 95% মানুষের দেহেও পাওয়া গেছে। অ্যাগ্লুটিনিন ডি মনে হয় ওটা।
এত গভীরে আসবে? না, এমনি জানার জন্য লিখে রাখলাম। বা এটা দিতে পারে হয়তো কি নামক বানর বা কি ফ্যাক্টর আর এইচ ফ্যাক্টর, এটা দিতে পারে। তাহলে এটা হলো যে আর এইচ প্লাস যারা ধনাত্মক সেইগুলো হচ্ছে তোমার পজিটিভ হয়, আর যারা নেগেটিভ মানে যাদের থাকে না সে তাদের নেগেটিভ ধরা হয়। নেক্সট দেখো যে হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড বলতে একটা কথা মনে পড়ে গেল, যে কোনো জিনিস হৃৎপিণ্ড মানে যারা লাভার প্রেমিক প্রেমিকা তারা কেমন ভাবে হৃৎপিণ্ড আঁকে, এরকম ভাবে, তাই তো? পান পাতা। তো তাদেরকে এবার বলছি যে তোরা এবার এসে দেখে যা যে আসল হৃৎপিণ্ড কাকে বলে, কেমন ছবি হয়। হৃৎপিণ্ডটা কোথায় থাকে যদি বলে অবস্থান, বাঁ দিকে। বক্ষ গহ্বরে, ঠিক আছে, ফুসফুস দ্বয়ের মাঝখানে থাকে। কোন একটা সিনেমাতে আমি দেখেছিলাম যে একজনের নাকি যে মাঝখানে থাকে। আর জানো যে হৃৎপিণ্ড প্রতি মিনিটে ৭২ বার স্পন্দন হয়। হৃৎপিণ্ড দেখতে পাচ্ছ ছবিতে যে ওপরে, মানে এটা কিভাবে আছে, তুমি যে সাইডে মানে ডিসপ্লের দিকে তাকিয়ে আছো, এই দিকটা ডান দিক হচ্ছে, এই দিকটা বাঁ দিক হচ্ছে, কিন্তু ভাবো যে তুমি এই দিকে মুখ করে আছো, মানে ডিসপ্লের দিকে পিঠ করে আছো। সেই অর্থে কি হচ্ছে, এই দিকটা হচ্ছে ডান আর এই দিকটা হচ্ছে বাম। তাই চারটে প্রকাশ্চ উপরের এতটা, মানে এই উপরটাকে বলা হয় তোমার ডান অলিন্দ, আর নিচেরটা হচ্ছে নিলয়, ডান নিলয়, আর উপরেটা হচ্ছে বাম অলিন্দ, নিচেরটা হচ্ছে বাম নিলয়। এবারে দেখো কোনটা কার সঙ্গে কি যুক্ত থাকে, মানে যেটা ঊর্ধ্ব মহাশিরা আছে, এই যে এটা ঊর্ধ্ব মহাশিরা, আর নিচের দিকে আছে নিম্ন মহাশিরা, এটা তোমার ডান অলিন্দের সঙ্গে অ্যাটাচ আছে, ঠিক আছে। আর অলিন্দ আর নিলয়ের সংযোগস্থলে দেখো ত্রিপত্র কপাটিকা থাকে। আর একটা দেখো ডান দিকের কথাগুলোই বলছি এখন, আবার ডান নিলয়, মানে এটা হচ্ছে ডান নিলয়, এই ডান নিলয় থেকে দেখো কি বেরিয়ে যাচ্ছে, ফুসফুসীয় ধমনী। এবার এইদিকে বাম দিকে চলে এসো, বাম অলিন্দে মানে উপরের দিকে বাম অলিন্দে চারটে ফুসফুসীয় শিরা থাকে, এরকম এরকম চারটে ফুসফুসীয় শিরা থাকে। আর বাম নিলয় থেকে তোমার কি বেরিয়েছে, এই দেখো এই যে এইটা যেটা মহাধমনী বেরিয়েছে। তেমনি একইভাবে বাম অলিন্দ আর বাম নিলয়ের সংযোগস্থলে যেটা থাকে সেটা হচ্ছে দ্বিপত্র কপাটিকা। তাহলে এটা একটু নোট লিখে দিন, না তো ভুলে যাবে, ঠিক আছে। এখানে ডান অলিন্দ লেখো, যে ডান অলিন্দের সঙ্গে কে কে আছে দেখো। তাহলে ডান অলিন্দে একটা যেটা দেখতে পাচ্ছ কাঠির মতো উপরে আছে, নিচে খাড়া হয়ে নিচে আছে, ঠিক আছে, ঊর্ধ্ব মহাশিরা, ও নিম্ন মহাশিরা। এবার নিচে দেখো বাম নিলয়, বাম নিলয় এই যে এই জায়গাটাতে, এই সরি ডান নিলয়, ডানের দিকেই বলছি এখন, ডান নিলয়, এই যে ডান নিলয় মানে এইটুকু, এইখান থেকে কি করে হয়েছে দেখো, এই দেখো মাথায় যেটা উঠে গেছে, এটা হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী মানে ওটা দুটো ফুসফুসের মানে দুই দিকে চলে গেছে ওখান থেকে। এবার চলে এসো এই দিকে, এই সাইডে মানে বাম দিকে চলে এসো, বাম অলিন্দতে এই যে এইগুলো মানে চারটে ফুসফুসীয় শিরা থাকে এরকম। আর বাম নিলয় দেখো এইটা মানে হচ্ছে মহাধমনী, ঠিক আছে। তাহলে এইটা আগে ক্লিয়ার করে নাও যে উপরে ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, আর হচ্ছে ডান নিলয়ের সাথে কি আছে, ফুসফুসীয় ধমনী। এইদিকে বাম সাইডে বাম অলিন্দে উপরে আছে চারটে ফুসফুসীয় শিরা, আর বাম নিলয়ের সঙ্গে আছে মহাধমনী।
হলো। এবার কপাটিকা গুলো বলছি। ত্রিপত্র কপাটিকা দেখো এই জায়গাতে ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থল যেটা এই জায়গাটা, এইখানে আছে তোমার ত্রিপত্র কপাটিকা। তাহলে কি লিখবো যে ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থল। স্যার কপাটিকা মানেই কি ভাল্ব না? হ্যাঁ হ্যাঁ, ওইগুলো তোমার যখন ওই সিস্টোলিক ডায়াস্টোলিক হয় তখন তোমার খুলে যায়, দিয়ে রক্তকে যেতে সাহায্য করে আসতে। মানে তোমার যখন এখান থেকে রক্ত যখন অলিন্দ থেকে নিলয়ে প্রবেশ করে যায়, মানে তার আগে এটা খুলে যায়, কিন্তু পেছন দিকে যেতে বাধা দেয়, মানে নিলয় থেকে আর অলিন্দে যায় না। এটা হচ্ছে কাজ। তেমনি একইভাবে দ্বিপত্র কপাটিকা দেখো এই সাইডে আছে। দ্বিপত্র কপাটিকা তাহলে কি হবে? বাম অলিন্দ ও বাম নিলয়ের সংযোগস্থল। এটা হচ্ছে পালমোনারি কপাটিকা। পালমোনারি কপাটিকা কি? ডান নিলয়, অর্থাৎ নিচের দিকে যেটা আছে ডান নিলয়, এই দেখো এই জায়গাটাতে, মানে ডান নিলয় আর হচ্ছে ফুসফুসীয় ধমনী। আর এইটা হচ্ছে তোমার অ্যাওয়ার্টিক কপাটিকা, এই জায়গাটা। এটা হচ্ছে তোমার বাম নিলয় আর মহাধমনী। দেখো হৃৎপিণ্ড যখন সংকোচন মানে যখন সংকুচিত হয় সেটাকে তোমার সিস্টোলিক বলা হয়, আর যখন প্রসারণ হয় সেটাকে তোমার ডায়াস্টোলিক বলা হয়। তো যখন অলিন্দগুলো যখন ডায়াস্টল হয়, মানে যখন প্রসারণ হয়, তখন কি হচ্ছে দেহ থেকে দূষিত রক্তগুলো ঊর্ধ্ব শিরা আর নিম্ন শিরার মাধ্যমে প্রথমে ডান অলিন্দে আসে, এই জায়গাতে এলো, মানে এখানে দূষিত রক্তটা এলো। আর এই যে তোমার ফুসফুসীয় শিরা যেটা আছে, ওই জায়গা থেকে কি হয়, ফুসফুস থেকে তোমার বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত সেইটা তোমার বাম অলিন্দে প্রবেশ করছে, ঠিক আছে, ফুসফুসীয় শিরার মাধ্যমে। তাহলে এই দিক থেকে তোমার দেহ থেকে দূষিত রক্ত এলো ডান অলিন্দে, আর ফুসফুসীয় শিরা দিয়ে তোমার বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত এলো বাম অলিন্দে। এবার রক্ত যখন যখন হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, তখন কি হয়, এই যে দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা দুটো আছে এই ভাগ দুটো খুলে যায়। তার ফলে তোমার ডান অলিন্দ থেকে রক্ত চলে এলো ডান অলিন্দ থেকে রক্ত এলো ডান নিলয়ে, আর বাম অলিন্দ থেকে রক্ত এলো তোমার বাম নিলয়ে। এবার এখানে যখন রক্ত পুরোটা যখন পূর্ণ হয়ে যায়, তখন কপাটিকা দুটো বন্ধ হয়ে যায়, মানে রক্ত আর ফিরে যেতে পারে না। এবারে কি হলো, এই জায়গাতে তোমার এই যে ডান নিলয় আর এই যে ফুসফুসীয় ধমনী আছে, এর সংযোগস্থলে কি কপাটিকা বললাম? পালমোনারি কপাটিকা। তখন এই পালমোনারি কপাটিকাটা খুলে যায়। আবার একইভাবে এইদিকে বাম নিলয় আর এদিকে মহাধমনী, এখানে যে অ্যাওয়ার্টিক কপাটিকা থেকে অ্যাওয়ার্টিক, এইটা খুলে যায়। তখন কি হয়, এই যে দূষিত রক্তটা কি হলো, এই ডান নিলয় দিয়ে এই পথে তোমার ফুসফুসীয় ধমনী দিয়ে চলে গেল। আর এই দিক থেকে তোমার বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত যেটা বাম নিলয় থেকে অ্যাওয়ার্টিকা কপাটিকার মাধ্যমে দিয়ে মহাধমনী দিয়ে চলে গেল। এইভাবে রক্তটা সার্কুলেশন হয়। তার মানে দেখো এই যে ডান অলিন্দ, মানে এই সাইডে যেটা তো ডান বলছে, মানে ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরা যেখানে থাকে, এই ঊর্ধ্ব মহাশিরার এখানে SA নোড থাকে। মানে নোড বলতে তোমার বিভিন্ন ওই স্নায়ুবিক সিস্টেম ওইগুলো থাকে, মানে যেগুলো ধক ধক করে, যেটা আর একবার বলুন স্যার। মানে হার্ট স্পিড যেগুলো হচ্ছে আমাদের, মানে হৃদস্পন্দন যেটা আমরা কাউন্ট করছি, ঠিক আছে, সেইটা তোমার ঊর্ধ্ব মহাশিরাতে থাকে। আচ্ছা লিখে নাও যে ডান অলিন্দের
ঊর্ধ্ব মহাশিরায় এসএ নোড বা এর পুরো নাম হচ্ছে তোমার সাইনোঅ্যাট্রিয়াল নোড। আর এই ঊর্ধ্ব মহাশিরা যে পিছন দিকে থাকে অর্থাৎ আন্ত অলিন্দ পর্দা, সেইখানে তোমার এভি নোডটাও থাকে, অর্থাৎ আন্ত অলিন্দ পর্দাতে তোমার এভি নোড, এভির পুরো নামটা হচ্ছে তোমার কি গো ভুলে গেলাম, হ্যাঁ অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। স্যার এটা আরেকবার বলেন তো। এসএ নোড মানে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড, আর ওই ঊর্ধ্ব মহাশিরার আন্ত অলিন্দ যেটা আছে মানে তলার দিকে ভিতরের দিকে, এই একটু এই ভিতরের দিকে তোমার এভি নোডও থাকে, যেটাকে বলা হয় অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। এই মহাশিরার আন্ত আর এইখান থেকেই তোমার এই এভি নোড থেকেই কি হচ্ছে হিজের বান্ডিল ও পার্কিনজি তন্তু উৎপন্ন বললাম ওগুলা কিভাবে রক্তটা সার্কুলেশন হচ্ছে, মানে রক্তটা কিভাবে হচ্ছে, কিন্তু হৃৎপিণ্ডে যেটা স্পন্দন মানে ওই যে হার্টবিট যেটা হচ্ছে সেই হার্টবিটটা কিভাবে হয়, এই এসএ নোড যেটা আছে তোমার সাইনোঅ্যাট্রিয়াল নোড, এই এসএ নোড থেকে হৃদস্পন্দনটা প্রথমে কি হচ্ছে এভি নোডে আসছে, এবং এভি নোড থেকে হিজের বান্ডিল ও পার্কিনজি তন্তু এইভাবে তোমার নিলয়ে আসছে, এবং নিলয় থেকে কি হচ্ছে বিভিন্ন পেশিতে ছড়িয়ে যাচ্ছে। অত এগুলো জানা দরকার নেই, শুধু এটা মনে রাখো যে এসএ নোড আর এভি নোড বলে দুটো জিনিস আছে, যেখান থেকে তোমার হিজের বান্ডিল পার্কিনজি তন্তু উৎপন্ন হয়। এই জিনিসগুলো মানে খুব বেশি ডেপথে না গেলে হয়তো এটা জিজ্ঞাসা করতে পারে হিজের বান্ডিল কোথায় থাকে, হয়তো তোমাকে দিল হৃৎপিণ্ড, ফুসফুস, তারপরে যে কিডনি, এবার তোমাকে দিতে হবে, মানে এর থেকে বেশি জটিলে যাবে না। তন্ত্র বিভিন্ন আছে, রেচনতন্ত্র, প্রধান রেচনতন্ত্র সেটা হচ্ছে বৃক্ক। বৃক্কটা হচ্ছে প্রধান রেচন অঙ্গ। ঠিক আছে, এটা তোমার মেরুদণ্ডের দুপাশে থাকে, জানো যে উদর গহ্বরে থাকে মেরুদণ্ডের দুপাশে, দেখতে কেমন হয় সিম বীজের মতো হয়। একশো 50 গ্রাম হয় মেল পুরুষদের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে প্রায় 135 গ্রাম হয়। এগুলো সাধারণত আসে না। বৃক্কের গঠন যেটা আছে, মানে বৃক্কের গঠন এটা জেনে রাখবে যে বৃক্কের গঠন এইসবগুলো দেবে না, মানে বা ফুসফুসের গঠন অত ডিটেলসে ওগুলো থাকবে না পরীক্ষায়। হয়তো দিলে তোমাকে ডেসক্রিপটিভ নোটের ক্ষেত্রে এটা দিতে পারে যে বৃক্কের কাজ হয়তো দিতে পারে। বৃক্কের প্রধান কাজটা কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে দেহের অতিরিক্ত জল বের করে দেয়। দেহের অতিরিক্ত জল বের করে জলের সমতা বজায় রাখে। 2 নম্বর হচ্ছে তোমার রক্ত থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, ওইগুলো তো ভালো না, ইউরিয়া বা অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তো ভালো জিনিস না। তার হচ্ছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ যেমন হচ্ছে তোমার ইউরিয়া, এগুলো লিখবে, আমি সংক্ষেপে এমনি লিখে দিলাম, অ্যামোনিয়া, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড। জলের সমতা বলে ওটা তো ব্লাডের জলের সমতা না? হ্যাঁ জলের অ্যাকচুয়ালি বেশি প্রস্রাব কেন হয়, কারণ ওই জলটা আমাদের দরকার নেই শরীরে, বা অনেক সময় কি হয় জলটা দরকার থাকে কিন্তু সেটাকে পরিস্রাবন করে বের করে দেয়।
তো অনেক সময় বেশি যদি করি তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত জলটা বের করে দেয়, তা জলের ক্ষমতাটা বজায় থাকে। শরীরের মধ্যে বেশি জল থেকে গেলেও তো অসুবিধা। 3 নম্বর হচ্ছে রক্তের সোডিয়াম, তারপর হচ্ছে ফসফরাস, খনিজ লবণ, এদের মাত্রাটা বজায় রাখে। নেফ্রন, জানো যে নেফ্রনটা হচ্ছে বৃক্কের গঠনগত ও কার্যগত একক। যেমন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক হচ্ছে নিউরন, ওটা হৃৎপিণ্ড যখন মাথা, চোখ এগুলো পড়াবো, মস্তিষ্ক এগুলো তখন পড়াবো। দেখো এইখানে নেফ্রনের তো অনেক ভাগ আছে, মানে অনেক জিনিস আছে, যে কি কি পার্টস আছে, অত সব পড়বে না। যেটা পড়তে পারে হয়তো যেমন ম্যালপিজিয়ান নালিকা বলে থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার গ্লোমেরুলাস, হয়তো এইগুলো জাস্ট তোমাকে দিতে পারে এই টার্মগুলো, যেটা মানে কোন অঙ্গের অংশ, ঠিক আছে। এইগুলো তোমার নেফ্রনে থাকে, নেফ্রনকে ভাগ। এবারে এইখানে যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেটা হচ্ছে তোমার পিটুইটারি থেকে ADH, যার পুরো নামটা হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এর অভাবে কি হয়, জলের পুনঃশোষণ ঘটে না। দেখবে অনেকের আছে হয় না, বহুমূত্র রোগ বলে, মানে বারবার ঘন ঘন পেচ্ছাপ যায়, মানে প্রস্রাব করে। তার মানে কি আছে, তার পিটুইটারি থেকে ADH বলে যেটা আছে, বা ভেসোপ্রেসিন বলা হয়, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এই হরমোনটা যদি না ঘটিত হয় তাহলে জলের পুনঃশোষণটা ঘটে না, ফলে যা জল খায় মানে সবটাই বেরিয়ে যায়, মানে ঘন ঘন প্রস্রাব পায়। এইটাকে তোমার বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। আরেকটা আছে না, মেলিটাসটা কি আলাদা? হ্যাঁ, ওটা ইনসুলিনের অভাব। আচ্ছা, হ্যাঁ, এটা খুব কম হয় ডায়াবেটিস ইনসিপিটাসটা। বহুমূত্র হবে? হ্যাঁ, এটাকে বহুমূত্র বলতে পারো, ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র। আর ডায়াবেটিস মেলিটাস যেটা বলছো, সেটা হচ্ছে ইনসুলিনের কম ক্ষরণ হলে কি হয়, রক্তে তোমার দেহে গ্লুকোজের মাত্রাটা বেশি বেড়ে যায়, মানে 80 থেকে 120 মিলিগ্রাম হওয়া উচিত, যেখানে স্বাভাবিক মাত্রা, সেই জায়গাতে অনেক পরিমাণ বেড়ে যায়, হয়তো 150 মিলিগ্রাম হয়ে যায়। ওটা যখন হরমোনের চ্যাপ্টার পড়াবো তখন বলে দেবো। সেইটাকে তোমার ওটাতেও কি হয়, ওটাকে বলা হয় তোমার সুগার, যেটাকে ব্লাড সুগার বলে, অর্থাৎ ডায়াবেটিস মেলিটাস বা হচ্ছে মধুমেহ রোগ। দেখো বিভিন্ন রেচন অঙ্গগুলো একটু দেখে নিই। যে এককোষী প্রাণী, যেমন হচ্ছে অ্যামিবা, এদের রেচনাঙ্গের নাম হচ্ছে সংকোচনশীল গহ্বর। তারপরে হচ্ছে চ্যাপ্টা কৃমি, ভ্যাকুয়াল না, ভ্যাকুয়াল তো। চ্যাপ্টা কৃমির মধ্যে কোনগুলো করছে, যেমন হচ্ছে ফিতা কৃমি। এগুলো আলাদা আলাদা গমন অঙ্গ আছে না আবার? হ্যাঁ, ওগুলো তো গমন অঙ্গ, ওগুলো গমন অঙ্গ তো পড়ায় নেই, যেমন কেঁচোড়, সীতা, অ্যামিবার, ক্ষণপদ, ওগুলো তো আছে। হৃৎপিণ্ড 300 থেকে 330 গ্রাম। ফিতা কৃমি হচ্ছে প্ল্যানেরিয়া। আজকে অ্যাকচুয়ালি তোমার সংবহন তন্ত্র বলে পরে যেটা কি পড়ালাম। লিখলেন? হ্যাঁ,
ফিতা ক্রিমের পরে কি লিখলেন? প্ল্যানেরিয়া, পয়েল, এটা প হবে, পয়েলে জফলা আকার দন্তনয়িকার ঐশী অন্তঃস্থিকার, প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়ার রেজনাঙ্গের নাম হচ্ছে ফ্লেমকুস। তারপরে হচ্ছে তোমার কেঁচো, হচ্ছে নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া। আর পতঙ্গ, পতঙ্গ চ্যাপ্টা প্রজাপতি বাই ওটা কি হবে? চ্যাপ্টা কিমড়ি ওটা ফ্লেজেলি হবে। চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি মানে একটা শ্রেণীর পর্ব, মানে তার মধ্যে আছে যেমন ফিতাকৃমি, প্ল্যানেরিয়া। স্যার প্ল্যাটিহেলমিনথিস বলতে পতঙ্গদের হচ্ছে দেখো ম্যাল পিজিয়ান নালিকা। দিয়ে যেমন ত্বক দিয়ে অনেক করে, মানে ঘাম ঝরে যায়, এটা হচ্ছে একটা উপায়। আর ইম্পর্টেন্ট যেটা আছে মানুষের ক্ষেত্রে সেটা হচ্ছে যকৃৎ। আগের দিনকে মনে হয় একটু বলেছিলাম যে যকৃতের মধ্যে তোমার কি হয়, হিমোগ্লোবিনটা বিশ্লিষ্ট হয়ে বিলিরুবিন যে বিলিভারবিন, বিলিভারডিন রেচন পদার্থ সৃষ্টি হয়ে মলের মাধ্যমে নির্গত হয়। আর অর্নিথিন চক্রের কথাটা বলেছিলাম যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়। অর্নিথিন চক্রের সাহায্যে অ্যামোনিয়া থেকে ইউরিয়া উৎপন্ন হয়, নির্গত হয়। আর অতিরিক্ত কোলেস্টেরল নির্গত হয়। এটা কি চক্র? অর্নিথিন, দন্তনাসিক হয়েছে দন্তান। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট বলেছিলাম যে অর্নিথিন চক্র কোথায় ঘটে বলতে পারে, যকৃতে কি হয়, অ্যামোনিয়া থেকে ইউরিয়াটা উৎপন্ন হয় ওখানে।